1625 খ্রিস্টাব্দ। আমি তার অতল এবং রহস্যময় ভালোবাসায় ডুবে আছি। তিনি সেই মোহিত পুরুষ যাকে দেখা মাত্রই আমার হৃদয়ের গহনে প্রচন্ড জোরে মাদল বেজে উঠেছিল। বিতর্ক সবকিছু উচ্চাসন দিয়ে হলেও নিজেকে তার কাছে বারবার সমর্পণ করেছি। তার মাদকে ডাকা চোখ, তীক্ষ্ণ যুগল, একজোড়া পাতলা ঠোঁট, অধরতলে নির্লিপ্ত কালো তিল। সে কি সুদর্শন পুরুষ! আমার লেখায় হয়তো তার সৌন্দর্য কিঞ্চিত প্রকাশ পেয়েছে বলে মনে হয় না, তবে সে মন মাথানো পুরুষ। আমার ধারণা কিংবা বর্ণনার চেয়েও অধিক সৌন্দর্যের অধিকারী সে। তার নিষ্পাপ হাসি, গমগমে কণ্ঠস্বর, রাগী চেহারা সবটাই মোহিত করার মতো। তার তীক্ষ্ণ চোয়াল, আর সবচেয়ে বেশি আকর্ষিত করে তার ওই দুটি চোখ, টলটলে দিঘির জলের ন্যায় গভীর। তার পুরুষালী সুঘ্রাণে আজও আমায় মাতাল করে তোলে। আমি চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বলতে পারি, তার মতো আকর্ষণীয় পুরুষ এই রাজ্যে দুটো নেই। আমি এই অসম্ভব সুদর্শন পুরুষটির প্রেমে মাতোয়ারা। ও হ্যাঁ, এই অতিরিক্ত সুদর্শন পুরুষের রাগ আকাশচুম্বী। সে আজও আমার সাথে হেসে কথা বলে না, আদরে গলায় ডাকে না। তবে আমি জানি রহস্যময় মানব আমাকে পেতে চাই খুব গভীরভাবে, একান্ত গোপনে। মনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাহিদা আমাকে ব্যক্ত করতে চায় সে কি তার কথা রাখতে আমায় নিতে আসবে? খনন করা মাটির চূড়ায় বসে এতটুকু পরে থামলো তে। কাদামাটি আর রাজপ্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে শক্ত কাঠের মোড়কে বাধাই করা এই আলপিনে লেখা ডায়েরিটি পাওয়া গিয়েছে। ডায়েরির প্রতিটি লেখা জীবন্ত আর সুস্পষ্ট। দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা যত্ন করে রাখা হয়েছিল, যার দরুন এত যুগ পরেও লেখাগুলো স্পষ্ট। কি হলো, বাকিটা পড়, থামলি কেন? আমি তো এই সুদর্শনের বর্ণনায় ফিদা হয়ে গেছি। তার প্রেম কাহিনী শোনার জন্য আর তর্স হচ্ছে না। প্লিজ দ্রুত পরের পাঠটা পড়। জিমিনের চোখে এত আগ্রহ দেখে খানিকটা বিরক্ত হলো তে, এবং বিরক্ত উচ্চারণ করলো, এত মোটা ডায়েরি এখন পড়া সম্ভব না জিমিন, আর অনেক সময় লাগবে। তাছাড়া তের কথায় জিমিন প্রশ্ন ছুড়ল, তাছাড়া কি? তাছাড়া শেষ পাতায় কি আছে আমরা সেটাও জানি না। তাহলে চল শেষ পাতাটাই আগে পড়ি। তে ব্রু কুঁচকে নিল, মোটেই না, রাজা বাদশাদের আমলের কাহিনী শেষ পাতা পড়লে মজা শেষ। তাহলে কি করব? ইন্সট্রাক্টর তো দেখলে তো নিয়েই যাবে, তারপর কই থেকে কই চলে যাবে, আমরা ওই ডায়েরি আর খুঁজে পাবো না। আর এদিকে সুদর্শন পুরুষের নামটাই জানা হলো না, কি মুশকিল। তে কুটকুটি হেসে বলল, নাম জেনে কি করবি তুই? সে তো মরে কবেই ভূত হয়ে গেছে। হোক ভূত, তাও জানতে ইচ্ছে করছে। বর্ণনাতে আমি পুরো ঘায়েল হয়ে গেছি। ইস, না জানে দেখতে কতটা আকর্ষণীয় ছিল। পড় না দোস্ত, আরেকটু পড় প্লিজ। জিমিনের কথা মতো তে পাতা উল্টায়। ওর নিজেরও তো মনটা খুশখুশ করছে সেই সুদর্শনের যুবকের নামটা জানার জন্য। তবে পরে পাতা আর পড়া হলো না। ওদের তার আগে ইন্সট্রাক্টর ডেকে পাঠালেন। তে ডায়েরিটা ভেঙে পড়ে নিল, অতঃপর হাত পা ঝেড়ে দ্রুত এগিয়ে গেল ক্যাম্পের দিকে। প্রত্নতাত্ত্বিক বিষয়ে একটা 10 সদস্যের টিম গত 1 সপ্তাহ ধরে জাপানের ফুজিয়ামা নামক গ্রামের একটা পরিত্যক্ত অঞ্চলে মাটি খুঁড়ছে, এবং তাদের কাজের ফলাফলস্বরূপ তারা একটা পৌরাণিক শহরও খুঁজে পেয়েছে পুরাতন রাজবংশের কিছু ধ্বংসাবশেষেরও। তে আর জিমিনো একই টিমের সদস্য, ওরা এখানে ইন্টারভিউ করছে। আর কিছুক্ষণ আগে ওরা একটা জাপানিজ ভাষায় লেখা ডায়েরি কালেক্ট করেছে, যেটা আপাতত পুরো টিমের থেকে গোপন রেখেছে ওরা। তে ক্যাম্পের কাছে যেতে ইন্সট্রাক্টর হাতের ইশারায় একজনকে দেখালেন। লোকটা সাদা রঙের অ্যাপ্রন পরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে। পেছন থেকে তুলনামূলক লম্বা চুল আর কৃত্রিমভাবে তৈরি করা সুগঠিত বলিষ্ঠ ভিসের পিচ ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তের। ইন্সট্রাক্টর বললেন, উনি ডক্টর জিওন জাংকুক, আজ থেকে ওনার টিমও এখানে কাজ করবে। এখানকার সবকিছু ল্যাব টেস্ট এবং ফরেন্সিক এভরিথিং ওনারা কালেক্ট করবেন। সো আই হোপ তোমরা ওদের সকল ক্ষেত্রে সাহায্য করবে। ইয়েস স্যার। গুড। আর যদি কোনো কমপ্লেন আসে তাহলে কি হবে বলো তো তোমাদের? জিমিন মিনমিনে বলল, চাকরি নট। এক্স্যাক্টলি তাই, কারণ গত 3 মাসে ইন্টার্নে তোমরা দুজন আমাকে 3 বার হার্ট অ্যাটাক করিয়েছো। ডাক্তার বলেছে নেক্সট টাইম হার্ট অ্যাটাক করলে আর ফিরে আসার চান্স নেই, সোজা উপরে চলে যেতে হবে। তাই তোমাদের চাকরি এখন নীল দরিয়ায় ভাসছে, এদিক ওদিক হলে সোজা ডুবে যাবে। মাইন্ডি। ওরা দুজনে মুখ কাচুমাচু করে উপর নিচে মাথা দুলালো। ইন্সট্রাক্টর বলল, নাও লিভ। ওদের চলে যেতে বলে তিনি ওনাদের কাজে তদারকি করতে চলে গেলেন। জিমির আগে ফসফস করছে। তুই মৃদু আওয়াজে বলল, রাগ করছিস কেন? ঠিকই তো, গত 3 মাসে লোকটা 6 বার হসপিটালে ভর্তি হয়েছে আমাদের কারণে। জিমির রাগে ছেদ করে উঠে বলল, আমাদের জন্য মানে? আমরা কি জানতাম মাটি খুঁড়লে এত বড় অ্যানাকোন্ডা বেরিয়ে আসবে? আর আসবে তো আসবে, সোজা গিয়ে দৌড়ে স্যারের পশ্চাতে কামড় বসাবে। তে ভারী নিঃশ্বাস ছাড়ে। ওর আপাতত এসবের মন নেই। ওর মন পড়ে আছে সে বহুযুগ পুরনো ডায়েরিতে। কি ছিল সেই যুবকের নামটা?
দুপুর করে বিকেল হয়েছে, তে শিফট শেষ হয় ও দ্রুত ক্যান্টিনে ঢুকে পড়ে। মেয়েদের তাঁবুগুলো একটু স্পেশাল হয়, সকল সুবিধায় আছে, সাথে অ্যাটাচ বাথরুমও। সেভাবে গোসল করার সুবিধা না থাকলেও কাদা মাটিতে প্রতিদিন কাজ করার জন্য প্রতিদিনই গা ধুতে হয়, তাও এই কনকনে ঠান্ডার মধ্যে। তে 5 মিনিটের মধ্যে নামমাত্র গোসল সেরে কোনো মতে একটা টাওয়াল পেঁচিয়ে শরীর মুড়িয়ে তারপর তাঁবুতে ঢুকলো। আপাতত ওর জ্ঞান ধ্যান সবকিছু ওই পৌরাণিক ডায়েরিতেই আছে। এরপর কি হয়েছিল তা না জানা পর্যন্ত কিছুতেই যেন তে শান্তি মিলছে না। তাঁবুতে ঢুকে নিচে ব্যাগটা আগে হাতে নেয়। ওদিকে ততক্ষণে তাঁবুতে ঢুকে পড়লো আর একজন আগন্তুক। তে ব্যাগের দৃষ্টি রেখেই বলল, জিমে এসে পড়েছিস? এত তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ফেললি? বাহ, তুই তো আমার থেকে ফার্স্ট হয়ে গেছিস। চল এবার পড়া যাক ঠাকুমার ঝুলি। এটুকু বলে পেছন ফিরলো তে। গোধূলির রং তখন আকাশের সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আবিরের নেই। ছাউনি আবৃত মাঝারি সাইজের তাঁবুর মধ্যে তখন কেবলই দুজন মানব মানবীর অচেনা চোখ জোড়া আছড়ে পড়ছে গোধূলির সেই ম্যাজিক্যাল আলো ছায়ায়। যে চোখ জোড়া বিনা দ্বিধায় তোয়ালে মোড়ানো থেকে উপর নিচ পরক করছে। লোকটির গলার মাঝে আটকে থাকা অ্যাডামস আপেল বারবার ওঠানামা করছে। তার হাত দুটি হয়ে আছে মুষ্টিবদ্ধ, যেন তার আচরণ দেখে বোঝা যাচ্ছে এমন দৃশ্য যেন সে আর জীবনে কখনোই দেখেনি। লোকটাকে একবার পরখ করে তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে চাইলো তে। তৎক্ষণাৎ সেখানে বড়সড় একটা শব্দ দূষণ তৈরি হলো। বাজখাই চিৎকারে দবনিতে মুখরিত হলো চারিপাশ। লোকটা দৌড়ে এসে তের মুখে চেপে ধরলো। লোকটা হাতের মধ্যে থেকেও তের মুখ থেকে গুগুরানির আওয়াজ বের হচ্ছে। লোকটা হাতের বাঁধন শক্ত করে বলল, আশ্চর্য, চিৎকার করার কি আছে এখানে? ইট ওয়াজ এ মিস্টেক। তবুও তে থামলো না, লোকটাকে হাত পা দ্বারা আক্রমণ করার চেষ্টা করছে। তুমি কি পুরো টিমকে এই অবস্থায় ফেস করাতে চাচ্ছ? তের দিকে চোখ ইশারা দিয়ে বলল লোকটা। তে শান্ত হলো। তৎক্ষণাৎ লোকটার হাতের বাঁধন ঢিলে হতেই তাকে এক ঝটকায় দূরে সরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তে আপনি মেয়েদের টেন্টে কি করছেন, অশুভ বেহায়া লোক? লোকটার চোখে মুখের ভাব ভঙ্গিমায় তাকে মোটেও সুপরস লাগছে না তের কাছে। এক্সকিউজ মি ম্যাম, দিস ইজ মাই টেন্ট, ওকে? আর একটা বাজে কথা বললেও এই অবস্থাতেই ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দেবো, তখন ভালো লাগবে। কি, এই কিন্তু আমাকে এত বড় অপমান? যা ভেবেছিলাম তাই। লোকটার মোটেও সুবিধা না। এদের মতো ফালতু লোকজন টিমে কে ঢুকায়? হ্যাঁ, কে আবার ওই আত পাগল ইন্সট্রাক্টর মনে হয়? আপন মনে বিড়বিড় করছে তে। লোকটা উঁচিয়ে বলল, জাস্ট 5 মিনিটস, এর মধ্যেই তুমি টেন্ট খালি করবে, ওকে? আশ্চর্য, এটা আমার তাঁবু। তাই না? তাহলে এখানে সব জিনিসপত্র আমার কেন? এবার তে ভীতু চোখে চারিদিকে চোখ বুলালো। হ্যাঁ, তাই তো, এখানে কোনো কিছু ওর নয়। তে অস্পষ্ট সুরে বলল, তাহলে আমার জিনিস কোথায়? তে তৎক্ষণাৎ ব্যাগ হাতড়ে মোবাইলটা বের করে এবং জিমিনকে কল করে। কল রিসিভ করতে জিমিন রাগে কণ্ঠে বলল উঠে, কোন চুলে পড়ে আছিস? তোর টেন্টে কবে থেকে বসে আছি আর তোর খবরই নেই। বললাম যে এসে ডায়েরিটা পড়বো, তুই কোথায় গিয়ে বসে আছিস? আমার টেন্ট? হ্যাঁ, তোকে তো। ওয়েট আ সেকেন্ড, তুই আগে টেন্টে যাসনি তোতে? মানে? আরে তোকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, ওই বীরের ইনস্ট্রাক্টরের চাপে মাথাটা পুড়ে গেছে। জাস্ট শাট আপ, যেটা ভুলে গেছিস সেটা আগে বল। আসলে আমাদের টেন্টগুলো নতুন টিম সায়েন্টিস্ট টিমের জন্য বরাদ্দ করা হয়েছে, আর আমাদের জিনিসপত্র নতুন টেন্টে শিফট করা হয়েছে। তুই ভুলভাল কিছু করে ফেলিসনি তোতে? না, কল রাখ। চিবিয়ে চিবিয়ে কথাটা বলে কল কেটে দিল তে। আর ওই অজ্ঞাত লোকটার দিকে তাকিয়ে বলল, আম সরি, আপনি বোধহয় সায়েন্টিস্ট টিমের লোক। ইয়েস, আই এম টিম লিডার ডক্টর জিওন জাঙ্কু। সঙ্গে সঙ্গে তে তাকে বু করে মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, আম সরি স্যার। জাঙ্কু এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে খানিকটা ডুব গিলে বলল, মানে মিস্তে, এই অবস্থায় আপনাকে সরি চাইতে হবে না, প্লিজ আপনি আপনার জায়গায় চলে যান। তাহলে কখন কি করে ফেলি বলা যায় না। তে মাথা তুলে জাঙ্কুকের কথাটা বোঝার চেষ্টা করে বলে, মানে এভাবে থাকলে আপনি তাঁবু থেকে বের হতে পারবেন না। কেন? জাঙ্কুক ধীর পায়ে খানিকটা এগিয়ে এসে তের গায়ে এসে দাঁড়ায়। জাঙ্কুকের শরীরে কৃত্রিম সুগন্ধি এবং ডার্ক চকলেটের ফ্লেভারের ভ্যাপ মিশ্রিত প্রসালে গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে তের। হুট করে লজ্জাপতি লতার নিয়ে নেতিয়ে পড়ছে শরীরটা, হাত পা যেন অসাড় হয়ে আসছে। জাঙ্কুকের লম্বা শরীরটা এবার খানিকটা নিচু হয়ে জাঙ্কুক তের কানের কাছে এসে হিসিয়ে বলল, বিকজ আই ওয়ান্না কিস ইউ সেন্সলেসলি। তে
কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। সে চমকে ওঠে। এ কেমন বেহায়া পুরুষ! না, এই অসভ্য লোকটার সাথে আর এক মুহূর্ত নয়। সে ওয়াশরুমে গিয়ে নিজের জামা পাল্টে নিল, অথবা ডায়েরিটা হাতে নিয়ে ধপাধপ পা ফেলে বেরিয়ে গেল বেহায়া লোকটার তাঁবু থেকে। রাজপ্রাসাদের প্রতিটা কোণা আজ সাজসজ্জায় রবরব করছে। রাজপ্রাসাদের বিশাল বড় হলরুমে আজ সংবাদ সভার আয়োজন করা হয়েছে। অতিথিরা সবাই মন মাতানো গানের সাথে সুস্বাদু পানীয় পান করছে। ফুজিয়ামা রাজ্যের কর্ণধার রাজা কিম বুগাম এর একমাত্র কন্যা কিম ভি এর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে আজ। আমার প্রিয়তমা রাজকুমারী, তোমাকে আমি এত ভালোবেসে ফেলেছি উন্মাদের নেই। আমি তোমাকে ভালোবাসি অপরিচিতা। সেই ভালোবাসার গভীরতা এত বেশি যে তুমি ধারণাও করতে পারবে না। তোমার ভালোবাসা আমার স্বার্থপর বানিয়ে ছেড়েছে, যার ফলস্বরূপ তোমাকে আজ এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমি তোমাকে এতটাই ভালোবাসি যার জন্য আমি তোমাকে নিজ হাতে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলাম রাজকুমারী। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়ার অধিকার রাখে না, আর ছুঁতেও পারেনি। আমি তা হতে দেইনি। তুমি বেঁচে গেলে, এই কুৎসিত ঢাকা নরক থেকে বেঁচে গেলে। আমি তোমায় বাঁচিয়ে দিলাম। এবার আমার কি হবে? আমাকে দেখো রাজকুমারী, তুমি না জলজান্ত অঙ্গার যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তুমি না ফাঁকা হৃদয়েছে শারীরিক যন্ত্রণা অনেক বেশি স্বস্তিদায়ক প্রিয়তমা। আর আমি সেটাই করতে যাচ্ছি, যেটা করলে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। পরের জন্মে ফিরে এসো প্রিয়তমা। আমি তোমার জেকে হয়ে আবারও দেখা দেব। আমরা আবারও অনাকাঙ্ক্ষিত প্রেমে পড়ব। নিজের ভালোবাসার সুদর্শন চেহারা ভুলে যেও না যেন। ইতি তোমার গুপ্তঘাতক। নিজ হাতে রাজকুমারী ভিয়ের উদরে চুরির আঘাত করতে করতে উন্মাদের ন্যায় কথাগুলো বলছিল জেনারেল জ্যাকে। কথাগুলো বলার সময় বারংবার তার গলায় স্বর ক্ষীণ হয়ে আসছিল। অতঃপর রাজকুমারী যখন পুরোপুরি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তখন ওই একই ছুরিতে নিজেও আত্মহতি দিলেন। খানিকের মাঝে তার দেহটাও রাজকুমারীর বুকের উপর ঢলে পড়ল। দেখে মনে হলো হেমন্ত ঝিমধরা বিকেলে এক প্রেমিক যুগল মিষ্টি হাওয়ায় গা ভাসিয়ে ঘুমাচ্ছে। ব্যাস, এতটুকু পরেই কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে জিমিন। কিন্তু তে কাঁদছে না, নড়ছেও না, চড়ছেও না। এমনকি চোখের পাতাও স্থির হয়ে আছে, যেন কোনো এক জীবন্ত মূর্তি। জিমিন হেঁচকি টেনে বলল, কে জানতো শেষ পাতায় তো ট্র্যাজেডি থাকবে। তাহলে আগে জীবনেও পড়তাম না শেষ পাতা। দূর চাই, ভাল লাগে না, ছাতার গল্প আর পড়বো না, স্যাড এন্ডিং। কথাটা শেষ করে ডায়েরিটা ছুঁড়ে মারল জিমিন স্টাডি টেবিলের উপর। তবে সেটা টেবিলের উপর না পড়ে মুখ থুবড়ে পড়লো মাটিতে গিয়ে। জিমিন কাঁদতে কাঁদতে কম্বল মুড়ি দিয়ে দিয়েছে। রাত 1:10। কাল মর্নিং শিফট আছে, তাই তেও ঘুমিয়ে পড়লো। এই জিমিনটাও না কিছু হলেই কান্না করে দেয়। এই আদিকালের কাহিনী পরে মন খারাপ করার কোনো মানেই হয় না। কে জানে কোন আমলের কাহিনী হতেও তো পারে, কোনো রূপকথার গল্প। নিজের মনকে নিজে নানাভাবে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো তে। সবকিছুই ঠিকঠাক ছিল। সন্ধ্যা হতে মরিচবাতি আর ফেরি লাইটের ঝিকিমিকি আলোয় জ্বলে উঠেছিল বিশাল রাজপ্রাসাদের চারিদিক। কিন্তু সেই সাজসজ্জা আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো তার আগেই। রাজকুমারী প্রাসাদের গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায়। কেউ আজ করতে পারেনি যে রাজকুমারী পালিয়ে যাবে। রাজকুমারী পালিয়ে যাওয়ার সাথে সাথে ঘটনাটা পুরো আন্দরমহলে ছড়িয়ে পড়লো বাতাসের বেগে। ওদিকে রাজকুমারী নিজের পরিহিত ভারী গাউনটা দুহাতে উঁচিয়ে দিশা হারিয়ে ছুটছে। ঠিক যতটা দৌড়ালে রাজপ্রাসাদের ছোট্ট আলোটুকু স্বাভাবিক চোখে দেখা যায় না। দৌড়ানোর মাঝে খানিকটা থামলো এবং দু হাতে হাঁটুতে ভর করে কিছুক্ষণ ভারী নিঃশ্বাস ছাড়লো। তারপর আবার ছুটতে শুরু করলো জঙ্গলে অচেনা রাস্তায়। একসময় জঙ্গলের চিকন রাস্তা ফুরিয়ে গেল। ডানে বামে সামনে পেছনে যত দূর চোখ যায় নিকষ কালো আধার। অমাবস্যা চলছে, সন্ধ্যা রাত গড়িয়ে গভীর রাত হতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেছে। এতক্ষণ নিজের মধ্যে ছিল না রাজকুমারী ভি। রাজপ্রাসাদ থেকে পালানোর জন্য অস্থির হয়ে উঠেছিল, তাই সেদিকে খেয়াল ছিল না তার। কিন্তু এই মুহূর্তে পা বাড়ানো তার জন্য দায়ী হয়ে রয়েছে। তার উপর রাজপ্রহরীদের ভয় তো আছেই। ধরা পড়ার ভয়ে আবারও ছুটতে শুরু করলো ভি। সরু আর লম্বা গাছের ফাঁক পুকুর দিয়ে ছুটতে লাগলো গহীন জঙ্গলে, আরো গহীনে, যেখানে থাকবে না কোনো নিয়মের বেড়াজাল,
থাকবে না কোনো ক্ষমতার আদান প্রদান, থাকবে না রাজকুমারী রূপে তোতা পাখির জীবন। তবে এই অন্তহীন ভাবনার বেশি দূর গেল না। তার আগে শক্ত গাছের শিকড়ে পা আছড়ে শুকনো খড়খড়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল ভি। শিকড়ের সরু আর লম্বা ডালে ছিঁড়ে গেল তার উরু থেকে হাঁটু অবধি। এক অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে গেল তার শরীরে রন্ধে রন্ধে। না চাইতেই মুখ দিয়ে কাতরানোর শব্দ বের হয়ে আসলো। ব্যাস, তারপর সবকিছু নীরবে ছেয়ে গেল। নিজের অজান্তে অচেতন হয়ে রইল ভি। চারিদিকে নিস্তব্ধ আর নির্জীব। দিনের বেলাতে এখানে মানুষের পা ধরে বলে মনে হয় না, আর এই মাঝরাত্রে মানুষের আনাগোনা তো অসম্ভব। কিন্তু প্রাকৃতিক কিংবা বিধির বিধান সব সময় মানব জাতির ধারণা থেকে উপরে। সেই রাতে তেমন কিছুই ঘটলো। মাঝরাত্রে বনবিছুটি আর শুকনো পাতার মর্মর আওয়াজে কর্ণ সচল হয়ে গেল রাত জাগা পাখিদের। ধীরে ধীরে একজোড়া ক্ষীণ পায়ের আওয়াজ স্পষ্ট হলো। এমন অনাকাঙ্ক্ষিত আওয়াজে গাছের খুঁটো থেকে বেরিয়ে একজোড়া লক্ষ্মী পেঁচা ডাকলো। লোকটা এক ভ্রু উঁচিয়ে গাছের দিকে চাইল। হাতের আঙ্গুল মুখের কাছে নিয়ে পেঁচা দুটিকে উদ্দেশ্য করে নিঃশব্দে বলল, একদম না। খুব সকাল সকাল পাখির কলরবে ঘুম ছুটে গেল রাজকুমারী বিয়ের। চোখ খুলতেই দেখলো চারিদিকে সোনালী সূর্যের আলোয় ছিকচিক করছে। আলমোড়া ভেঙে একটু নড়েচড়ে উঠে বসতেই বাঁধলো বিপত্তি। পায়ের ব্যথাটা ছড়িয়ে পড়লো পুরো শরীর জুড়ে। সাথে জ্বরও এসেছে খুব, শরীরের যন্ত্রণা অসহ্য। সে কোনো রকম উঠে বসতে এতক্ষণে টনক লড়লো। অস্পষ্টই মুখ থেকে বেরিয়ে এলো, আমি কোথায়? চারিদিকে চোখ বুলিয়ে দেখলো এটা একটা ছোট্ট কেবিন জাতীয় কিছু। হয় না, জঙ্গলের মাঝে মানুষ একান্তে প্রকৃতির সাথে সময় কাটাতে কিছু কেবিন তৈরি করে? এটা তেমনই, পুরোনো কাঠ দিয়ে তৈরি মেরামত করা একটা কেবিন। বিয়ের কৌতূহলী মনে প্রশ্ন উঠে দিল, আমাকে কে এখানে নিয়ে এলো? রাজপ্রহরীরা নয়তো? ঠিক তখনই রুমের মধ্যে প্রবেশ করলো এক যুবক, হাতে একটা বক্স জাতীয় কিছু। লোকটার দিকে আপাতমস্তক তাকিয়ে শুষ্ক ঢুকিল ভি। এতটা লম্বা সুদর্শন পুরুষ সে আগে কখনো দেখেনি। ছেলেদের নাকি রূপের প্রশংসা করতে নেই, কিন্তু এই অচেনা পুরুষের সৌন্দর্যের প্রশংসা যত করবে ততই কম হয়ে যাবে। তার ঘন সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করা, আর পাতলা ঠোঁট জোড়ে ঝুলে আছে এক বাঁকা হাসি, যা তার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে। সবচেয়ে বেশি আকর্ষণীয় করে হচ্ছে তার ঠোঁটের নিচের কালো তিলটা। কি সুন্দরভাবে নিজের অবস্থান ধরে রেখেছে। মনে হয় সৃষ্টিকর্তা খুব যত্ন সহকারে লোকটাকে বানিয়েছে। তার সৌন্দর্যের জন্য যা যা দরকার সবই আছে। এতটা নিখুঁত মানুষও হয় না। এই নিশ্চয় কোনো রাজকুমার। না, হয়তো রাজকুমারও নয়, এই নিশ্চয় পরীর মেল ভার্সন। মাত্র কয়েক মুহূর্তে এই অচেনা লোকটাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে ভি। তবে সে ভাবনা দীর্ঘস্থায়ী হলো না। তার আগে ওর সামনে লোকটা তুড়ি বাজালো। বিয়ের ধ্যান ভাঙে, তবে ওর মুখে রাও নেই। আপাতত সে কথা বলা ভুলে গিয়েছে। লোকটা বিয়ের পায়ের কাছে বসে ধীরে ধীরে ওর গাউনটা উপরে তুলতে থাকে। লোকটার হাত ওর হাঁটু অব্দি পৌঁছলে বি সরে যায় এবং কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন? জামায় রক্ত লেগে আছে, বোধহয় কেটে গেছে। লোকটা ভাবলে সে উত্তর। এতক্ষণে বি হুঁশে এলো। ঠিক হইতো, এই জায়গাটা তো ব্যথায় টনটন করছে। লোকটা আবারও অনুমতি ব্যতীত রাজকুমারী বিয়ের পা টেনে নিজের হাত দিয়ে বিয়ের মোমের মতো পা দুটো উন্মুক্ত করে সেখানটায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। বি লজ্জা আর ব্যথায় দুটোতেই কাতরাচ্ছে। লোকটার চোখ ওর উরুতে নিবদ্ধ। এই নীরব অস্বস্তিকর পরিবেশটা দূর করার জন্য ও বলে, আপনি কি এখানেই থাকেন? লোকটা জবাব দেয় না। আচ্ছা, আপনার নাম কি? লোকটা ভ্রু কুঁচকে বিয়ের দিকে তাকালো। বোঝা যাচ্ছে সে বিয়ের কথায় বেশ বিরক্ত, কিন্তু বিয়ে থামার পাত্রী নয়। ও আবার বলল, না মানে আসলে আমি তো এখন থেকে এখানেই থাকবো, তাই পরিচিত হলে ভালো হয়। পায়ের ক্ষতটা ঠিক হয়ে গেলে দ্রুত চলে যাবে। অনাকাঙ্ক্ষিত মেহমানদের আমি বেশি দিন আশ্রয় দিই না। কেন? আমি তো চলে যাওয়ার জন্য পালাইনি। দেখে বোঝা যাচ্ছে বিয়ে থেকে পালিয়েছো। বি ঠোঁট উল্টে বিড়বিড় করে বলল, পালাতেই তো হতো। অতঃপর আবারও প্রশ্ন ছুড়ে, আচ্ছা এটা কি আপনার বাসা? আমি এত উত্তর দিতে বাধ্য নই। ঠিক আছে, আমিও আর জানতে চাই না, তবে শুনে রাখুন আমি এখান থেকে এখানেই থাকবো।
হুট করে লোকটা এবার বসা থেকে উঠে বিকে বিছানায় দু হাতে চেপে ধরে। বি আরো একবার এই অচেনা লোকটার সংস্পর্শে এসে তার হার্টবিট বেড়ে যায়। লোকটা ওর দিকে ঝুঁকে হিসিয়ে বলল, আমার সংস্পর্শে বেশি দিন থেকো না। আমি দেখতে যতটা সুদর্শন ততটাই বিষাক্ত। যে আমার সৌন্দর্যের ফাঁদে পড়েছে সেই মরেছে। গোলাপের কাঁটা থাকবে তাই বলে কি গোলাপ ছুবো না? আই রিপিট, যা সহ্য করতে পারবে না তার জন্য উইশ করো না। বিয়ের এবার অস্বস্তি হচ্ছে। এই লোকটা যদি আরো কিছুক্ষণ এভাবে থাকে তাহলে নিশ্চিত ও লজ্জা পাওয়ার ব্যাপারটা ধরে ফেলবে। তাই ও লোকটাকে সরিয়ে দিয়ে নিজের কাপড় ঠিক করে বলে, আমি গোসল করতে চাই, একটু দয়া করে ব্যবস্থা করুন। আমি তোমার দাস নই। আচ্ছা বাবা, অনুরোধ করছি প্লিজ। আর সাথে আপনার একটা পোশাক যদি দিতেন অনেক ভালো হতো। জ্বালাতন করার লোক পেলে না? বাঁচানোর জন্য আর মেয়ে পেলেন না? মেয়ে না, বাঁচাল মেয়ে। আমি জানি সেটা। লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে চলে গেল পানির ব্যবস্থা করতে। আর বি বসে রইল। গোসল সেরে একটা সাদা রঙের শার্টে নিজের শরীর আবৃত করে বেরিয়েছে ভি। ব্যান্ডেজ করা পা দুটো এখন স্পষ্ট দৃশ্যমান। অবশ্য বিয়ের এতে অস্বস্তি হলো না, কারণ খানিকক্ষণ আগে ওই অচেনা লোকটা এখানটাই ছুঁয়েছে। ভি কেবিনে এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে লাগলো ওই অচেনা লোকটাকে। এদিক ওদিক খুঁজে না পেয়ে সে ঘুরে ঘুরে সামনে গিয়ে দেখলো লোকটা কিচেনে রান্না করছে। আর ওর রান্না থেকে ভয়াবহ সুঘ্রাণ বের হয়ে আসছে। খাবারের ঘ্রাণে খিদেটা দ্বিগুণ বেড়ে গেল বিয়ের। আপনি খুব ভালো রান্না করেন, লোকটা ভাবলেশহীনভাবে জবাব দেয়। আই নো। আপনার পরিবার কোথায়? বলেছি না অযথা প্রশ্ন করবে না, আমি উত্তর দিতে বাধ্য নই। আপনি অনেক রুড। একটা সুন্দরী মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। লোকটা এবার ওর হাত থেকে চপস্টিক রেখে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি সফট হলে তুমি সহ্য করতে পারবে না, তাই চুপচাপ খাওয়াই মন দাও। অসভ্য লোক। তুমি তো সভ্য, তাহলে বেহায়াদের মতো আমাদেরকে তাকিয়ে থাকার সময় কোথায় যায় তোমার সভ্যতা? অতিরিক্ত সুদর্শন বলে অনেক দেমাক আপনার, তা বলতে পারো। বাই দ্য ওয়ে, হঠাৎ বিয়ের দিন পালাতে গেলে কেন? তোমার বাবা মা নিশ্চয় অনেক চিন্তা করছে। না, করছে না। যদি চিন্তাই করতো তাহলে ক্ষমতার লোভে আমাকে একটা বিবাহিত লম্পট নির্দয় লোকের সাথে বিয়ে দিতে পারতো না। থাক, আমি আর আপনাকে কিছু বলবো না। কোনো অপরিচিত লোককে আমি কোনো কিছু বলিও না। হোয়াট এভার। লোকটা খাওয়া শেষ করে উঠে যায়। অ্যাটলিস্ট নামটা তো বলে যান। বিয়ে থেকে পালিয়ে আসা বউয়ের এত প্রশ্ন কিসের? লোকটা কথায় বিয়ের এগোতে লাগে, কিঞ্চিত অপমানে মাথা নামিয়ে নেয়। লোকটা যেতে যেতে বলল, জেকে। আমার নাম জিওন জেকে। আমার নাম জানতে চাইবেন না? আগ্রহ নেই অপরিচিতা। বিয়ে সুন্দর নামটা শুনে মুচকি হাসে। সেই হাসি ছড়িয়ে পড়ে ওর মুখশ্রী জুড়ে। ফর্সা গালে ছড়িয়ে পড়ে লালচে আভা। কি সুন্দরই না লাগছিল মেয়েটার লাজুক চেহারাটা। রাতে বি বেডরুমে, আর জেকে কেবিনের সামনে পাতা বেঞ্চিতে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে কারো শক্ত হাতের বাঁধনে ঘুম ছুটে যায় বিয়ের। সামান্যতম নড়তে পারছে না। সে বুঝতে পারে তাকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে রেখেছে। তার ঘন নিঃশ্বাস শরীরে আছড়ে পড়ছে। অজানা শিহরণে শরীর ছেয়ে যাচ্ছে বিয়ের। না চাইতেও মন গহীনে লুকানো অনাকাঙ্ক্ষিত অনুভূতিগুলো বারংবার ওকে দিয়ে যাচ্ছে। বি মৃদু আওয়াজে বলে, কি করছেন? লোকটা ঘুমু ঘুমু হাসকি স্বরে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এতটা উদার নই যে নিজে বৃষ্টিতে ভিজে তোমাকে আরাম করে ঘুমোতে দেব। সো আমাকে সহ্য করো। পরের দিন ঘুম ভেঙে বি আর জেকেকে বিছানায় পেল না। তবে নিজের শরীর থেকে নির্গৃত ডার্ক চকলেট জাতীয় নেশালো পুরুষালী সুবাসটা ঠিক হয়ে নাকে এসে সুরসুরি দিয়ে গেল ওর, যার স্পষ্টতা ওর ঘনত্ব বলে দিতে পারে জেকে ঠিক ওর কতটা কাছে ছিল। এই 20 বছরের জীবনে কালই প্রথম রাত যখন কোনো পুরুষের সাথে একই বিছানায় একই চাদর ভাগাভাগি হয়েছিল। এসব ভাবতে লজ্জায় ঘিরে ধরল বি, আর বিয়ের গাল দুটো লাল টমেটো হয়ে গেল। রাজকুমারী বি ছোটবেলা থেকেই আত্মসম্মান প্রকারক। সে সাথে নারী হিসেবে যতটা দুর্বলতা ঘিরে রাখার কথা ছিল ততটা ওর মধ্যে নেই। অথচ আজ এই অচেনা পুরুষের কাছে বারংবার নির্লজ্জ এবং দুর্বলতার পরিচয় দিচ্ছে ও। একই বুঝি শখের পুরুষ নামে আখ্যায়িত করা হয়। ভাবতে এক চিলতে মৃদু লজ্জা হাসিতে মুখশ্রী ছেয়ে গেল ঘুমো ঘুমো রাজকুমারীর।
তবে সেই ভাবনা আর বেশিক্ষণ থাকলো না। রান্নাঘর থেকে খাবারের সুস্বাদু গন্ধ ওর পেটটা গুড়গুড় করে উঠল। আপাতত শখের প্রশ্নে ভাবনার সময় নেই, আগে ওর পেটটা ভরাতে হবে। খাবারের কথা চিন্তা করতে করতে সে বিছানা থেকে নেমে হাঁটতে শুরু করলে। হাঁটতে গিয়ে বুঝতে পারে পায়ের ব্যথাটা অনেকটাই কমে এসেছে। ঘুরিয়ে হাঁটলেও এখন চলনটা সহজ। কাল কেমন মলম লাগিয়েছিল যে কে জানে। কিচেন কাউন্টারে গিয়ে কাঠের বারস্টুল টেনে নিয়ে বসে পড়ে ভি। জাংকুক তখনও অভিজ্ঞ হাতে স্পেচুলা চালাচ্ছিল। গুড মর্নিং, বিয়ের দিকে না তাকিয়ে বলল জেকে। ভি গালে হাত দিয়ে জাংকুককে দেখতে ব্যস্ত। জেকে পিছনে না ঘুরে কি করে বুঝলো যে সে এসেছে? চোখ নামাও বেহায়ামে, ডোন্ট সিরিয়াস মি। ভি জেকের কথায় পাত্তা দিল না। ওর সামনে খাবার সার্ভ করতে গপাগপ খেতে শুরু করলো। জেকে ঠিক ওর মুখ বরাবর চেয়ারে বসেছে। ভির খাওয়ার এক পর্যায়ে বলল, আপনি সিরিয়াসও হন? বাই এনি চান্স তোমার কি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ আছে? তুমি চাইলে কিন্তু আমি তোমার সারা রাত ঘুম হারাম করার দায়িত্বটা নিতে পারি, আর এটাও দেখাতে পারি আমি কতটা ম্যানলি। খাওয়ার মাঝে বিয়ের কাশি উঠে গেল। ও বুঝতে পারছে না কেউ এতটাও ঠোঁটকাটা হতে পারে, এতটা গুছিয়ে ওর ভার্জিনিটি হরণ করার কথা ওকেই বলতে পারে। এ কেমন পুরুষ? হ্যাঁ, ভি শুনেছে আলফাম্যানের কথা, যারা সবকিছুতেই এক্সপার্ট হয়। যে কেউ নিশ্চয়ই আলফাম্যান। হ্যাঁ, এটাই হবে। হি ইজ আ লিডার। এর মাঝে জেকে পানি এগিয়ে দিল। ভি পানি ঢকঢক করে পুরোটা শেষ করে ফেললো। জেকে সুন্দর গোলাকার কালো মণিযুক্ত ভাসমান চোখের দিকে চাইল এবং কোনো রকম কপটতা না করে বলল, আপনি দেখালে আমার কোনো অসুবিধা নেই। জেকে খাওয়া থামিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। আপনার পুরুষত্ব। জেকে কোনো প্রতিক্রিয়া না করে চোখ নামিয়ে নেয়। ভি মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দেয়, কারণ ও দেখেছে ও কথা বলার সময় জাংকুককে বেশ ভালোভাবে গাইল করেছে। জেকে কতটা শক্ত হাতে চামচটা চেপে ধরেছিল। ওর গলায় আটকে থাকা অ্যাডামস আপেল কত দ্রুত ওঠানামা করছিল। আপনি কি ঠিক করে নিয়েছেন? আপনার পরিচয় আমাকে বলবেন না? জেকে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতেই বলল, ধরে নাও সেটাই। সে বিকেল থেকে বারান্দার বেঞ্চিতে বসে আছে ভি, আর সাথে এক নাগের প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু একটারও উত্তর পায়নি জেকের থেকে। তবুও সে বসে বসে খুঁটিয়ে যাচ্ছে জেকে নামক বিষধর সুদর্শন পুরুষটিকে। তাহলে আমিও বলবো না। নো প্রবলেম, তোমায় বলতে হবে না। ভি বিরক্তিতে উচ্চারণ করলো। তাহলে একসাথে থাকবোটা কি করে? জেকে এবার ভির দিকে তাকালো। কে বলেছে তুমি এখানে থাকছো? হ্যাঁ, থাকবোই তো। আমি আর ফিরে যেতে চাই না। আমি আপনার সাথে থাকতে চাই এই জঙ্গলে, প্লিজ। জেকে সিগারেটের শেষ অংশ ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসলো। না, তুমি আমার সাথে থাকছো না। দেখে তো মনে হয় ভালো পরিবারের মেয়ে। তাহলে আমার জামা কাপড় পরে কিভাবে থাকছো? অস্বস্তি হচ্ছে না? মোটেই না, আই লাভ টু ওয়্যার ইট। জেকে ধীরে ধীরে এগিয়ে এসে বিয়ের দুপাশে দেয়ালে হাত রেখে ঠোঁট কামড়ে বলল, আমি কিংবা আমার জামা কাপড় কোনোটাই তোমার জন্য সেফ না মেয়ে। জেকের বাহুর মধ্যে থেকে লতানো লজ্জা নেই নেতিয়ে আছে ভি। কেন যেন এই কণ্ঠস্বর, এই চাহনি, এই পুরুষালী সুঘ্রাণকে অবাধ্য কিছু চাহিদার পূর্বাভাস দিচ্ছে। অবাধ্য মনটা হুট করে বেসামাল করে দেয়। এদিক ওদিক মস্তিষ্ক হুঙ্কার দিয়ে বলে, এটা ঠিক না। সে যতটাই সুদর্শন হোক না কেন, ঠিক ততটাই রহস্য ঘেরা। নিজেকে হারিয়ে যেতে দিস না ভি। মন মস্তিষ্কের এই যুদ্ধে ভীষণ বিরক্ত ভি। ও মুখ ফসকে কিছু বলতে যাবে, তার আগে নিচে বিদ্যুৎ প্রসারিত হলো অন্ধকার আকাশে। সঙ্গে সঙ্গে বাজ পড়ার দানবিক গর্জন। হুট করে এমন ভারী গর্জনে কেঁপে উঠল ভি। অজান্তে হাত দুটো দিয়ে মুষ্টিবদ্ধ করলো গুটি গুটি কাজ করা জাংকুকের সিল্কি পাতলা শার্টটাই। চোখ দুটো অজানা আশঙ্কায় বন্ধ হয়ে আছে, কিন্তু দ্বিতীয়বারের মতো বাসটাস পড়ল না, বরং পূর্ব আকাশে মেঘমল্লার গুরু গুরু আওয়াজে জঙ্গলের মধ্যে টিমটিমে আলোয় ঘেরা অস্পষ্ট কেবিনের মধ্যকার পরিবেশ স্বর্গীয় রূপ ধারণ করলো। সেই সাথে ঝরঝরে পড়লো অজস্র বাড়ি ধারা। ট্রেনের চালায় বৃষ্টির ঝমঝম আওয়াজ যেন ভিড় কানের ফাঁকে এক মিষ্টি অজানা আরামদায়ক ছন্দ বিলাচ্ছে। হুট করে সকল ভাবনা, চিন্তা, ভয়, ক্লান্তি সরে গিয়ে এক অজানা ভালো লাগা অনুভূতি ছড়িয়ে পড়েছে ওর শরীরে রন্ধ্রে রন্ধ্রে। চোখ দুটো বুজে রেখে মাথা এলিয়ে দিল জেকের শক্ত বুকের পাশে।
নিজের পকেটে দু হাত গুজে রেখে বিয়ের কোমল ক্লান্তি মুখখানার দিকে নিষ্পলক চেয়ে দেখেছে জেকে, যা নীলছে বিদ্যুতের চমকানো তালে তালে একটু পরপর স্পষ্ট হয়ে উঠছে। ও কেন যেন ভিকে সরিয়ে দিতে পারছে না, আবার খুব শক্ত করে জড়িয়েও ধরতে পারছে না। অথচ মেয়েটা কত নিশ্চিন্তে ওর বুকে মাথা রেখে বৃষ্টির শব্দ শুনছে। শুনতে পারছো? জেকে কণ্ঠস্বর আস্তে মাথা তুলে চাইল ভি। কি? আমার হার্টবিট, এটা মিথ্যে নয়। কর্ণকুহরে ওই গমগমে স্বীকারোক্তিটা পৌঁছাতেই দ্বিতীয়বারের মতো জেকের বুকে মাথা রাখলো ভি। বৃষ্টি কণারাও ধরনেতে নিজেদের অস্তিত্ব বুঝিয়ে যাচ্ছে একাধারে, সাথে ক্ষণে ক্ষণে উপহার দিচ্ছে মেঘভেজা ধমকা হাওয়া। জেকে ভিয়ের চুলে হাত ডুবে ওর মাথাটা তুলে ধরে। জেকের কামুক চোখের চাহনি যথেষ্ট ছিল ভিকে ঘায়ল করার জন্য, আর হুট করে সেটাই হলো। পরিচিত সৈনিক এনে জেকের ওষ্ঠধর ও ছোঁয়ালো ভি। জেকেও থেমে থাকলো না, নিজ ঠোঁটের কামনা মেটাতে মুখে পড়ে নিল ওই ফিনফিনে রক্তিম কম্পিত ঠোঁট জোড়া। অতঃপর কিছুক্ষণ সময় চলল ওই দুই জোড়া ঠোঁটের অপার্থিব ছোঁয়া আর জৈবিক চাহিদা আদান প্রদানের প্রতিযোগিতা। সেই সাথে গভীর হচ্ছে জেকের ছোঁয়া। জেকের দু হাত দ্বারা বিয়ের সর্বাঙ্গ বিচরণ করছে অবাধ্য হ্যাঁ নেই। একটা সময় জেকের হাত গিয়ে ঠেকলো বিয়ের বুকে এবং সে একটু জোরে খামছে ধরলো, যার ফলে বিয়ে ঘুমিয়ে উঠলো। সাথে সাথে জেকের সেন্স ফিরে আসলো। সে কি করতে যাচ্ছিল এটা? নিজের অন্যায় অপ্রতিরোধ তপ্ত বাসনাগুলোকে ধামাচাপা দিয়ে নিজ হাতে বিয়ের চুলগুলো ঠিক করে দেয়। বিয়ের মুখে তখন লজ্জার আভাস। জেকে অনুতপ্ত স্বরে বলে, আম সরি মিস। বিয়ের পেটে তখন হাজারো বাটারফ্লাই উড়াউড়ি করছে। বি শুনলো কিন্তু বিপরীতে কিছু বললো না, অতঃপর ঘুরিয়ে রুমে চলে গেল। এই মুহূর্তে জেকের সামনে থাকলে হয়তোবা আরো অবাধ্য বাসনাগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই সাথে তাকে ঘিরে ধরবে হাজারো লজ্জারা। নরম সিল্কের চাদর গায়ে দিয়ে প্রায় ঘন্টা খানেকের ধরে শুয়ে আছে ভি। কি জানি, হয়তো ঘুমিয়ে গিয়েছে। রাত যত বাড়ছে সাথে বাড়ছে বৃষ্টির বেগ। জেকে ঘরে ঢুকে দেখলো ভি শুয়ে আছে। সে আর ভিকে খেতে ডাকলো না, নিজেও খেলো না। বৃষ্টি বেড়েছে তবুও বারান্দায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে। পায়ে পরে নিয়েছে একজোড়া চামড়ার তৈরি গামবুট। তারপর ধীর পায়ে ভিকে একবার দেখে বারান্দায় পা বাড়ায় জেকে। ঠিক তখনই পেছন থেকে ঘনিষ্ঠ আঙ্গুলের টান অনুভব করে। পেছনে ছাইলো জেকে, দেখলো ভি তার 5 আঙ্গুলে একটা আঙ্গুল টেনে ধরেছে। জেকে প্রশ্নবোধক চানে নিক্ষেপ করতে ভি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এতটাও নির্দয় নই যে বৃষ্টির মধ্যে কাউকে বাইরে থাকতে বলবো। তাছাড়া আমরা তো কাল রাতেও বেড শেয়ার করেছি। জেকে আর কথা বাড়ায় না, চুপচাপ গিয়ে বিয়ের পাশে শুয়ে পড়ে। জেকে শুতে সেই একই ডার্ক চকলেট মিশ্রিত পুরুষালী শরীরের গন্ধটা নাকে এসে সুরসুর করে ঢুকে। নাকে এসে বারবার বাড়ি খাচ্ছে বিয়ের। না চাইতে ওর শরীরটা জেকের গন্ধে সাড়া দিতে চাচ্ছে। মনে এসে ভর করেছে অবাধ্য অন্যায় ইচ্ছেগুলি। এর যদি মনের কথা বুঝে যায়, ছি না এসব ভাবা চলবে না, ঘুমাতে হবে। নিজের উতলা মনকে রামধমক দিয়ে চাদর মুড়ি দিয়ে অন্য পাশে শুয়ে পড়ে ভি। কিন্তু হুট করে বিয়ের মনে হচ্ছে জেকের শরীরের গন্ধটা তীক্ষ্ণ হয়ে নাকে ভেসে আসছে, খুব কাছ থেকে। জেকের শরীর থেকে নয়, বরং ওর নিজের শরীর থেকে আসছে। এমন ভাবতে অগাতে চট করে চোখ খুলে ফেললো। চোখ খুলতে ও ভেবেচেকে খেয়ে ফেললো। জেকে শার্টলেস অবস্থায় ওর উপর ঝুঁকে আছে। ভি একটা শুকনো ঢুক ফেললো আর কাপা কণ্ঠে বলল, আপনি? বিয়েরও কেমন যেন অনুভূতি হচ্ছে। তখনই জাঙ্কুক হাসকি স্বরে বলল, ক্যান আই টাচ ইউ বেবি গার্ল? জেকের নেশাক্ত চোখ বিয়ের পুরো শরীর স্ক্যান করছে। ভি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। অবাধ্য অনুভূতি তার শরীরে রন্ধে রন্ধে প্রবেশ করছে। মনে চাচ্ছে জেকের অন্যায় আবদারে সায় দিতে। জেকে হুট করে বিয়ের ঠোঁটে নিজের ঠোঁট দাবায়। বিয়েও কিস ব্যাক দিচ্ছে। জেকে অনেক হাংরিলি ভাবে কিস করছে ভিকে, যেন ছেড়ে দিলে এখনই ভি পালিয়ে যাবে। এভাবে কিস করতে করতে জেকে ভিকে কোলে তুলে নেয় নিজের, এবং নিজের এক হাত দ্বারা পুরো শরীর বিয়ের অবাধ্য ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকে। বিয়ের কেমন যেন পাগল লাগছে। জীবনের প্রথম পুরুষের ছোঁয়া বুঝে এতই গাঢ় হয়। ভি 2 হাতে শক্ত করে জাঙ্কুকের পিঠে খামচে ধরে আছে। এতে যেন জাঙ্কুক আরো পাগল হয়ে যাচ্ছে। তাই সে আস্তে আস্তে বিয়ের প্রিন্সেস গাউনটা খুলে ফেলে। তারপর নিজের শরীরের সমস্ত আবরণ সরিয়ে দেয়।
বিয়ের এবার ভীষণ লজ্জা লাগছে, তাই সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। জেকে বাঁকা হেসে তীর মুখে ফুঁক দিয়ে বলল, ওপেন ইউর আইস বেবি গার্ল। না জেকে, আমি পারবো না, আমার লজ্জা লাগছে। জেকে ভিকে কিছু না বলে ওর বুকের মধ্যে চেপে ধরে। ভি তখন শব্দ করে ওঠে এবং নিজের চোখ খুলে ফেলে। ভি চোখ খুলতেই জেকের পুরুষালী সুঠাম দেহ ওর চোখের সামনে ভেসে ওঠে। ভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে এক হাত দ্বারা জেকের অ্যাপসে হাত বোলাতে থাকে। জেকে এবার ভিয়ের দুই হাত তার মাথার উপর চেপে ধরে সে ভিয়ের বুকে আক্রমণ চালায়। সেখানে ছোট ছোট কামড় আর চুমুতে ভিজিয়ে ফেলছে। বিয়ের মুখ থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ বের হচ্ছে, যার ফলে জাঙ্কুকের আরো নেশা লেগে যায়। আইস বেবি গার্ল, ইউ আর সো হট অ্যান্ড সেক্সি। এভাবে অনেকক্ষণ ভিকে প্রিপেয়ার করার পর জেকে নিজের মেন কাজে চলে যায়। তখন ভি ভয়ে ভয়ে বলল, জেকে ইটস মাই ফার্স্ট টাইম। ইয়া বেবি গার্ল, আই উইল বি জেন্টিল। তারপর জেকে ভিয়ের মাঝে নিজেকে প্রবেশ করে। ভি মৃদু চিৎকার করে ওঠে। জেকে আবারও ভিকে কিস করতে থাকে। এভাবে 2 ঘন্টা কেটে গেছে। জেকে এখনো ভিকে ছাড়ার নামই করছে না। ভি মৃদু কান্না করে বলল, জেকে প্লিজ লিভ মি, কল মি ড্যাডি বেবি গার্ল, ড্যাডি প্লিজ লিভ মি। কিন্তু জেকে ভিকে না ছেড়ে আরো কন্টিনিউ করতে থাকে। বাহিরে প্রাকৃতিক ঝড় যেন ক্ষণে ক্ষণে বেরিয়ে চলেছে, সেই সাথে বেরিয়ে চলেছে রুমের ভিতরে 2 মানবের ভারী নিঃশ্বাসের শব্দ।